22 জুন বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। ঈদে বাড়ি ফিরতে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীর চাপ, মহাসড়কে গাড়ি চলছে ধীর গতিতে। চাল গম মজুতে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট, কম খাদ্যশস্য সংগ্রহের অভিযোগ। রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি, ত্রাণ পাচ্ছে না অনেকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। আজ শেষ কর্মদিবসের পর বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে সড়ক, নৌ ও রেলপথে। সকাল থেকেই রাজধানীর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ দেখা গেছে। তবে দুপুরের পর থেকে এ ভিড় বেড়ে যায় কয়েক গুণ। অফিস ছুটির পর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের সংখ্যা বাড়তে থাকে। সদরঘাট, লঞ্চঘাট টার্মিনালে দুপুরের পর থেকে সব নৌযান চলাচল ঠাসা। লোকজন ভরে আছে ছাদগুলোতে। ছাদে এবং অতিরিক্ত যাত্রী তোলার জন্য 3টি লঞ্চকে 60,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানী থেকে বের হওয়া সড়কগুলোতে যানবাহনের চাপ কিছুটা বেশি। বাড়তি চাপের কারণে বিভিন্ন মহাসড়কে গাড়ি চলছে ধীর গতিতে। ঈদে বাড়ি ফেরার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান, সদরঘাট থেকে মাসুদ রহমান এবং গাবতলী থেকে আছেন রেজওয়ানুল হক। ইজাজ, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে কি অবস্থা? ঠিক কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে আমার সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস, যেটি দিনাজপুরে যাবে। মূলত সন্ধ্যা রাত 8টার দিকে এই ট্রেনটি ছাড়ার কথা থাকলেও এত বেশি পরিমাণ এই ট্রেনে যাত্রী উঠেছে এবং এখনও যে পরিমাণ যাত্রী আসছে কমলাপুর রেল স্টেশনে এই ট্রেনটি ধরার জন্য, আপনাকে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঈদে ঘরে ফেরা মানুষের আসলে ভিড় কতটা বেশি। আমরা বিকেলের দিকে দেখেছি যে দেওয়ানগঞ্জগামী যে ট্রেনটি ছিল সেখানে পুলিশের উপস্থিতি আমরা দেখেছি। যারা ট্রেনের ছাদে ভ্রমণ করেছিল তাদের সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ট্রেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রীর একদম ঠাসাঠাসি অবস্থা, ভিতরে তিল ধারণের জায়গা নেই এবং দেখতে পাচ্ছেন যে দরজায় কিভাবে ঝুলে আছে যাত্রীরা এবং তারপরেও চেষ্টা করছেন অনেকে তাদেরকে ঠেলে ঠুলে ভিতরে যাওয়ার জন্য। এই দৃশ্যটি দেখে মূলত যেটি বোঝা যায় সেটি হচ্ছে আসলে ঘরে ফেরা মানুষের যে ব্যাকুলতা, অর্থাৎ যান্ত্রিক জীবন, যে শহরে তারা যেরকম জীবন কাটান সেই যান্ত্রিক জীবন থেকে আসলেও গ্রামে ফেরার যে তারা, প্রিয় মানুষের কাছে যাওয়ার যে তারা, সেই তারাটি আমরা কিন্তু লক্ষ্য করছি। তবে এখানে আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনে যেরকম ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে, কমলাপুর রেল স্টেশনে কিন্তু আজকে সেরকম কোনো আমরা শিডিউল বিপর্যয় দেখিনি। তবে বেশ কয়েকটি ট্রেন কিন্তু দেরিতে ছেড়ে গেছে। কিছুক্ষণ আগেও 11 সিন্ধুর যে ট্রেনটি, অর্থাৎ যেটি কিশোরগঞ্জগামী, সেটি কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি দেরিতে ছেড়ে যায়। এর আগে বেশ কয়েকটি ট্রেন এরকম প্রায় আধা ঘন্টা 40 মিনিট ছেড়ে যায়। তবে আমার যে ট্রেনটি এতক্ষণ দেখালাম সেটিও কতক্ষণে ছেড়ে যাবে আসলে সে বিষয়টি এখন আমরা বলতে পারছি না। তবে ঢাকার বাইরে সামগ্রিকভাবে ট্রেনগুলো যখন ছেড়ে যাচ্ছে তারা কোন সময় পৌঁছাচ্ছে, সারা দেশে ট্রেন নেটওয়ার্ক কতটুকু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে, নাকি দেরির পুরো বিষয়টা যাত্রা পথেও চলছে? আচ্ছা, এই বিষয়টি যদি আপনাকে বলি যে রাজধানী কমলাপুর রেল স্টেশনে যে ভিড়টি লক্ষ্য করছেন সেই একই রকম ভিড় কিন্তু আমরা বিমানবন্দর রেল স্টেশনেও দেখেছি এবং তারপরে বেশ কয়েকটি স্টেশনও রয়েছে। আমরা দেখেছি জয়দেবপুরে আমরা দেখেছি যে অনেক বেশি পরিমাণ ভিড়, যেহেতু এই এলাকাগুলো মূলত কলকারখানা এবং রাজধানীর যেহেতু অন্যতম পেশার জায়গা, সুতরাং স্বাভাবিকভাবে এই এলাকাগুলো থেকে অনেক বেশি যাত্রী রয়েছে এবং তারই প্রতিফলন কিন্তু আমরা ট্রেনগুলোতে দেখি। তবে ঈদ উপলক্ষে যে স্পেশাল 2টি ট্রেন ব্যবস্থা করা হয়েছিল আজকে, সেগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে যায়। এর বাইরে যদি আমরা বলি এখন পর্যন্ত, অর্থাৎ রাত 8টা পর্যন্ত প্রায় 42টি ট্রেন ছেড়ে গেছে সারাদিনে। এছাড়াও রাত্রে সর্বমোট 65টি ট্রেন ছেড়ে যাবে। তবে ঢাকার বাইরের যে ট্রেনগুলো রাজধানীমুখী আসছে সেগুলো যথাসময়ে আসছে, কিন্তু ছাড়ার সময় অতিরিক্ত যাত্রীর কারণে সেগুলো একটু দেরিতে ছাড়ছে। তো এই ছিল আমার কাছে।
ইজাজ, আমাদের সঙ্গে থাকুন। আমরা মাসুদুর রহমানের কাছে যাব, তিনি আছেন সদরঘাটে। মাসুদ, সদরঘাটের পরিস্থিতি কি এই মুহূর্তে? লঞ্চ এইরকম সময় ছাড়ে, লঞ্চ যেগুলি ছেড়ে গিয়েছে সেগুলিতে যথাযথভাবে ব্যবস্থাপনা ছিল কিনা, ছাদে বেশি লোক ওঠার অভিযোগ ছিল কিনা, সব মিলিয়ে আমাদেরকে পরিস্থিতিটা জানান। আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 110টির মতো লঞ্চ ছেড়ে যাওয়ার কথা, তার মধ্যে প্রায় 60টি লঞ্চ ছেড়ে গেছে, অর্থাৎ আর মাত্র 50টির মতো লঞ্চ এখান থেকে ছেড়ে যাওয়ার কথা। এর মধ্যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যাত্রীদের চাপ বিবেচনা করে এর সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত যাত্রীদের যে চাপটি দেখা যাচ্ছে সে অনুযায়ী আজকে সদরঘাট থেকে 100টির মতো লঞ্চ এখন পর্যন্ত ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে ছাদে কোনো ধরনের যাত্রী ওঠানো যাবে না, অতিরিক্ত যাত্রী তোলা যাবে না, এই বিষয়গুলো কিন্তু তারা মনিটরিং করার জন্য 3টি ভ্রাম্যমাণ আদালত তারা পরিচালনা করেছেন। এরপরেও কিন্তু ভ্রাম্যমাণ আদালত যখন লঞ্চ থেকে চলে আসছে, তারপর আবারও মালিকরা অতি লাভের আশায় তারা আবারও যাত্রীদের ছাদে তুলে দিচ্ছেন। কিন্তু যাত্রীদের পক্ষ থেকে আমি কথা বলেছিলাম যে কেন তারা আসলে ছাদে উঠছে, তো তারা বলছেন যে নিচে জায়গা না পেয়ে তারা ছাদে উঠছেন। কিন্তু মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাত্রীরা ইচ্ছে করেই তারা ছাদে উঠছে, হয়তোবা ভেতরে প্রচন্ড চাপ থাকার কারণে প্রচন্ড গরমে তারা সেই গরম সহ্য করতে না পেরে তারা ছাদে যাচ্ছেন। কিন্তু যাত্রীরা বলছেন যে নিচে জায়গা না পেয়েই তারা ছাদে উঠছেন। এই বিষয়গুলো মালিক এবং যে যাত্রীদের দু ধরনের অভিযোগ তারা করছেন, কিন্তু কর্তৃপক্ষ বলছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন, তারা ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাদের যে যাত্রী তোলা নামা যাতে বেশি না করতে পারে সেই ব্যবস্থা তারা করছেন। এছাড়াও বিকেলের কিছু পরে 3টি লঞ্চকে এই যে ছাদে যাত্রী তোলা এবং অতিরিক্ত যাত্রী তোলার জন্য জরিমানা করা হয়েছে। তারপরেও বিভিন্ন মালিক এই কর্তৃপক্ষের নির্দেশনা না মেনে তারা ছাদে যাত্রী তুলে ঝুঁকি নিয়ে কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়েছে। তবে গতবার সেই ক্ষেত্রে যাত্রা পথে কোথাও কি পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা কিংবা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ এটি চেক করার কোনো ব্যবস্থা আছে কিনা? কারণ এই লঞ্চগুলি তো অনেক দূরে যাবে, মাঝখানে আমরা জানি পাগলা এবং অন্যান্য জায়গায়ও ঘাট আছে। তবে প্রত্যেকটি তাদের এই যে বিভিন্ন লঞ্চ আছে যারা সরাসরি না গিয়ে বিভিন্ন ধরনের লঞ্চ হয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছায়, তো তারা বলছে যে প্রত্যেকটি ঘাটেই তাদের এরকম মনিটরিং এর ব্যবস্থা রয়েছে। তবে যাত্রীরা তুললে তারা নামিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটি তারা করবে, এছাড়াও জরিমানার বিষয়টি তারা বলছে। তবে এই সদরঘাট লঞ্চ টার্মিনালেও কিছু কিছু লঞ্চে দেখা গিয়েছে যে তারা যাত্রীরা ছাদে উঠলে সেগুলো নামানোর জন্য বিআরটি এর যেসব লোকবল রয়েছে তারা সেই চেষ্টা করেছে, কিন্তু মাঝপথে গিয়ে তারা আবারও লোকজন তুলে তারা আবারও যাত্রীদের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তো বিভিন্ন লঞ্চ, বেশিরভাগ লঞ্চে কিন্তু কোনো যাত্রী বিরতি না দিয়ে সরাসরি চলে যাচ্ছে, যেহেতু ঈদের মৌসুম। তারা সদরঘাট লঞ্চ থেকেই যত যাত্রী তোলা দরকার তারা তুলছে এবং সরাসরি বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। তো সেই লোকাল সার্ভিসগুলো বাদে বেশিরভাগ লঞ্চই কিন্তু সরাসরি চলে যাচ্ছে, যে কারণে মাঝের পথে মনিটরিং এর যে ব্যবস্থা সেটি কিন্তু সেরকম করা সম্ভব হচ্ছে না। তো আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যাব। আমাদের সঙ্গে রেজওয়ানুল হক আছে গাবতলী থেকে। রেজওয়ান, আপনার কাছ থেকে একটু গাবতলীর পরিস্থিতি জানতে চাইবো, যে গাবতলী থেকে উত্তরাঞ্চলের দিকে এবং খুলনার দিকে যেসব বাস ছেড়ে যাচ্ছে সেগুলিতে যাত্রীদের কি ধরনের পরিস্থিতি, তারা কোনো অভিযোগ করছে কিনা, কতটুকু স্মুথভাবে যাচ্ছে এবং রাস্তার অবস্থা কি? আমরা জানি যে কয়েকদিন যাবতই ছেড়ে যাওয়ার পরে গাড়িগুলি একটা লম্বা সময় পথেই কাটছে, বলে সেইগুলির পরিস্থিতিও জানবো। তবে একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি, আপনারা সঙ্গেই থাকুন। নিচ্ছে একটা বিরতি। ঈদে বাড়ি ফেরার সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সদরঘাট থেকে আছে মাসুদুর রহমান এবং গাবতলী থেকে আছেন রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক, আপনার কাছে প্রথমে আসতে চাই যে বাসের কি অবস্থা, বাস সার্ভিসের কেমন অবস্থা দেখছেন, মানুষের অভিজ্ঞতা কি? জাহিদ, সবশেষ তথ্য যদি আপনাকে বলি, যে আপনি আমার পেছনে দেখবেন যে এখানে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে, কিন্তু ঈদের সময়, অর্থাৎ ঈদের সময়ে বাড়ি ফেরার যে তাড়া এবং সেই সাথে যে মানুষের ভিড় সেটি কিন্তু খুব একটা নেই।
সন্ধ্যার সময় আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই জায়গাটাতে। তখন আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আজকে যেহেতু শেষ কার্যদিবস, সরকারিভাবে অফিস ছুটি হয়ে গেছে এবং সেই ছুটির সাথে সাথে তারা ছুটে এসেছেন টিকিট জোগাড় করতে এবং টিকিট কেটেই তারা আজই বাড়ি রওনা দিবেন, এমনটি কিন্তু দেখেছি আমরা ঠিক ইফতারির আগ মুহূর্তে। এবং সেই সাথে আপনাকে বলে রাখি যে শ্যামলী থেকে এই গাবতলী পর্যন্ত প্রচুর যানজট ছিল, প্রতিটা জায়গায় কিন্তু বেশ বড় মাপের যানজট ছিল, মানুষের প্রচুর ভিড় ছিল। এখন কিন্তু সেটি নেই, এখন কিন্তু কিছুটা হালকা হয়ে এসেছে এবং যাত্রীদের মাঝেও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু সব অভিযোগের পরেও তারা বাড়ি ফিরে যাচ্ছে, এটি তাদের কাছে সবচেয়ে খুশির বিষয়। তো যাত্রীরা যেমনটি বলেছেন যে সাধারণভাবে যে টিকিটের মূল্য হয়ে থাকে সেই টিকিট থেকে কিছু বেশি তারা দিচ্ছেন, 20 টাকা থেকে শুরু করে 100, 150 এবং 200 টাকা পর্যন্ত বেশি দিচ্ছেন এবং এই বেশি দিয়ে তারা টিকিট কাটছেন। কিন্তু তারপরেও তাদের এতটুকু দুঃখ নেই, তারা বলছেন যে বেশি টিকিট হলেও তারা যেন সঠিক সময়ে বাড়ি পৌঁছাতে পারেন সেই বিষয়টির উপরই তারা বেশি জোর দিচ্ছেন। আপনি জানেন যে গাবতলী থেকে আরিচা পর্যন্ত 75 কিলোমিটার এই দীর্ঘ রাস্তায় সাভারের পর থেকে কিন্তু মূলত যানজট শুরু হয়, আর ঈদের সময়টাতে কিন্তু প্রচুর যানজট হয়। আমি এখানে যারা বাসের লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে নবীনগরের পর থেকে কিন্তু এই যানজটটি শুরু হয় একেবারে আরিচা ঘাট পর্যন্ত। যানজট কি নবীনগর থেকে শুরু হয়ে জানি যে আমরা চন্দ্রা হয়ে প্রায় টাঙ্গাইলের রাস্তাটাও অনেক সময়ই খারাপ থাকে, আজকে পরিস্থিতি কেমন, গাড়ি যাচ্ছে এবং আসছে যেগুলি সেগুলি কি ধরনের তথ্য আপনাদেরকে দিচ্ছে? আজকে যারা গাড়ি যেগুলো ফিরে আসছে সেগুলির জন্য খুব একটি ভোগান্তি হচ্ছে না, কারণ তারা স্বাচ্ছন্দ্যভাবে ফিরে আসছে। তবে যাত্রী একেবারে নেই বললেই চলে, কারণ ঢাকা থেকে যেহেতু ঈদের ছুটিতে ঢাকা থেকেই কিন্তু যাত্রীরা ছুটে যাচ্ছেন নারীর টানে প্রিয়জনের সাথে ঈদ করতে। সেই ক্ষেত্রে কিন্তু যাওয়ার সময় যে রাস্তাটি আছে সেটি কিন্তু প্রচণ্ড যানজটে একেবারে পরিপূর্ণ। তবে যাত্রীরা এইখানে যারা যাত্রী রয়েছেন তাদেরও কিন্তু সেই আশঙ্কাটি কিন্তু ভর করছে যে যাওয়ার সময় যে ভোগান্তিটি হবে সেটি তারা মাথায় নিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আর টিকিটের বিষয়ে আপনাকে বলে রাখি যে এখানে যারা বাস কাউন্টার আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে সাধারণ সময় যে ভাড়াটি তারা নিয়ে থাকে সেটি কিন্তু অনেকটাই তারা ভর্তুকি দিয়ে থাকে, কিলোমিটার অনুযায়ী তাদের ভাড়াটি নেওয়া হয় না যাত্রীদের আকর্ষণ করার জন্য। এবং ঈদের সময়টিতে তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে তারা ভাড়াটি নিয়ে থাকেন এবং প্রতিটি কাউন্টারে কিন্তু চার্ট লাগানো রয়েছে এবং সেই চার্ট অনুযায়ী তারা ভাড়া নিচ্ছেন। কিন্তু সাধারণ সময় যে ভাড়াটি 500 টাকা 550 টাকা হয়ে থাকে সেটি এখন 600 টাকা থেকে 650 টাকা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো রাস্তার ব্যাপারে, অবশ্য টার্মিনালের বিষয় না। আমরা এইবার ঈদের যাত্রা শুরুর আগ থেকেই একটা কথা শুনছিলাম যে বিশেষ করে সড়ক পথে যাতে যাত্রা নির্বিঘ্ন হয় সেই জন্য প্রশাসন পুলিশের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকে থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি নির্দেশ দিয়েছিলেন। সেইটার কোনো প্রভাব আছে কিনা, দলীয় নেতাকর্মীরা রাস্তায় আছে বা যানজট মোকাবেলায় সহায়তা করছে, এরকম কোনো খবর আমাদের কাছে আছে? দেখেন, এই ব্যাপারে কিন্তু আমি যারা বাসের লোকজন আছেন তাদের সাথেও কিন্তু কথা বলেছে, তারা বলছে যে এমনটি কিন্তু তারা শোনেননি কিংবা দেখেননি। শুধু আওয়ামী লীগের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে এবং নির্বিঘ্নে যেন যাত্রীরা ঘরমুখ মানুষরা যেন বাড়ি ফিরে যেতে পারেন সেই নিশ্চয়তা নিশ্চিত করার জন্যই কিন্তু নেতাকর্মীদেরকে রাস্তায় থাকার কথা বলা হয়েছিল। ঠিক আপনি সঙ্গে থাকুন, আমরা আরেকবার একটু সদরঘাটে যেতে চাই মাসুদুর রহমানের কাছে। মাসুদুর রহমান, সদরঘাটের এখনকার পরিস্থিতি কি এবং যেই আরো কিছু 50টার মতো লঞ্চ ছেড়ে যাবে বলে আপনি এর আগে জানাচ্ছিলেন, সেই লঞ্চগুলিতে এখন যাত্রীদের সংখ্যা কেমন দেখছেন? এবং আরেকটা বিষয় একটু জানতে চাই যে সামগ্রিকভাবে ওয়েদারের অবস্থা কিরকম, কোনো ধরনের পূর্বাভাস আছে কিনা? এখন পর্যন্ত যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে 60টির মতো লঞ্চ ছেড়ে গিয়েছে, তো এই কিছু সময়ের মধ্যে আরো 4 থেকে 5টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে। তো এখন টোটাল 65টির মতো লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে। তো বিআরডব্লিউটি এর যুগ্ম পরিচালক যিনি রয়েছেন নৌ ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনায় যিনি আছেন তার সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। আপনি যেমনটি বলছিলেন যে লঞ্চের ভেতরে মনিটরিং এর কোনো ব্যবস্থা আছে কিনা বা মাঝপথে কোনো মনিটরিং এর ব্যবস্থা আছে কিনা, তো সেই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম যে যেহেতু এখান থেকে ছাদে
যাত্রী না নিয়ে মাঝপথে গিয়ে তারা যাত্রী ছাদে উঠাচ্ছে এবং এখান থেকে ছেড়ে যাওয়ার পর যাত্রীরা যাতে ঝুঁকি নিয়ে যেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ তারা নিয়েছেন কিনা, তো সেই বিষয়ে তারা এখন পর্যন্ত জানিয়েছেন যে লঞ্চের ভেতরে মনিটরিং করা যায় কিনা, কাউকে মনিটরিং এর জন্য রাখা যায় কিনা সেই বিষয়টি তারা বিবেচনা করে দেখবেন। এখন পর্যন্ত কোনো যেসব লঞ্চ ছেড়ে যাচ্ছে সেসব লঞ্চের মনিটরিং এর কোনো ব্যবস্থা তাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে মাঝপথে যেসব লোকাল সার্ভিস হয়ে যাচ্ছে, তো মাঝপথে যেসব লঞ্চ টার্মিনালে তারা দাঁড়াচ্ছে সেখানে তাদের লোকজন আছেন, তারা সেগুলো মনিটরিং করছেন। এছাড়া যেসব লঞ্চ সরাসরি চলে যাচ্ছে সেগুলোর মনিটরিং এর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তাদের কাছে নেই। তবে আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখা প্রয়োজন সেটি হচ্ছে যে যাত্রী এবং মালিকদের মধ্যে যে দু ধরনের যে অভিযোগগুলোর কথা আমি বলছিলাম, তো সেটির বিরুদ্ধে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবে। আর আরেকটি বিষয় যেটি বললেন যে কোনো ধরনের কোনো ধরনের সংকেত আছে কিনা, কোনো ধরনের সতর্কতা রয়েছে কিনা, তো এখন পর্যন্ত সেরকম কোনো সতর্কতার কথা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। তো যাত্রীরা নির্বিঘ্নেই তারা ঘরে ফিরতে পারবেন। যে সকল লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে সেই সকল লঞ্চ নির্বিঘ্নেই পৌঁছবেন বলেও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আশা করা হচ্ছে। মাসুদুর রহমান, রেজওয়ানুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এর দিকে নিচে আরো একটা বিরতি। বিদেশ থেকে G2G'র মাধ্যমে আমদানির নামে কমিশন বাণিজ্য করতে সরকারের ঘরে চাল গম মজুদে কৃত্রিম সংকট তৈরি করেছে শক্তিশালী একটি সিন্ডিকেট। দীর্ঘদিন আমদানি বন্ধ রেখে অভ্যন্তরীণ বাজার থেকে গত বছরের চেয়ে অনেক কম খাদ্যশস্য সংগ্রহ করায় তৈরি হয়েছে এই সংকট। খোদ খাদ্য মন্ত্রণালয়ের প্রভাবশালীরা এই সিন্ডিকেটে জড়িত বলে অভিযোগ উঠেছে। বোরো ওঠার পর বছরের এই সময়ে সরকারি চালের মজুদ থাকার কথা ৬ থেকে ৭ লাখ টন, কিন্তু এখন সরকারি গুদামে চাল আছে মোটে ১,৭০,০০০ মেট্রিক টন। এ মজুদ পরিস্থিতি বুঝতে পেরে সরকার ভিজিএফ, ভিজিপি, জিআর, টিআর সহ অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতে চালের পরিবর্তে গম দেওয়া শুরু করে। আর এতে করে ৩০ জুনের পর গমের মজুদও ৩ লাখ টন থেকে কমে নেমে আসবে ১ লাখ টনে। চাল গমের মজুদের এত করুণ দশায় আগে কখনো পড়তে হয়নি সরকারকে। কেন এই সংকট, তার কারণ অনুসন্ধানে বেরিয়ে আসে বেশ কিছু তথ্য। অভ্যন্তরীণ উৎস থেকে ধান গম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করে তা পূরণ না করেই আমদানিতে তৎপর হয়ে ওঠে খাদ্য মন্ত্রণালয়েরই একটি চক্র। এ কারণে গেলবার সরকার কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করলেও এবার আতপ ও সিদ্ধু মিলিয়ে মাত্র সংগ্রহ হয় ৪৫,০০০ টন। গম সংগ্রহ হয় মাত্র ৮৭,০০০ টন, যা গেলবার ছিল ২ লাখ টন। ঘাটতি পূরণে G2G'র মাধ্যমে ২ দফায় রাশিয়া থেকে আমদানি করা হয় ১ লাখ টন গম, আর ভিয়েতনাম থেকে ২ লাখ টন চাল আনার সমঝোতা স্মারক সই করা হয়। অভিযোগ আছে এসব আমদানির নেপথ্যে রয়েছে ওই চক্রের কমিশন বাণিজ্য। সূত্রটির দাবি, ওই চক্র চালের আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিলম্বিত করার চেষ্টায় তৎপর, ফলে বেসরকারিভাবে চাল আমদানিও শুরু হয়নি ব্যাপক হারে, আর তাই দেশে চালের মজুদ পৌঁছেছে আশঙ্কাজনক পর্যায়ে। মজুদ পরিস্থিতি ও সিন্ডিকেটের কমিশন বাণিজ্য নিয়ে দুদিন চেষ্টা করেও খাদ্য মন্ত্রণালয় কিংবা খাদ্য অধিদপ্তরের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এই সংকটের জন্য সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপিপন্থী মিল মালিকদের দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্য সংকট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফরিদ খান। স্বাগত জানাব ফরিদ খান। আমরা চালের মজুদটা নিয়ে যেই কথাগুলি এখন শুনছি এবং খুব হঠাৎ করেই বাংলাদেশ চাল আমদানি করার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে, এই পুরো বিষয়টি বোঝা খুব কঠিন, এই জন্য যে গত কয়েক বছরই কিন্তু আমরা চালে উদ্বৃত্ত ছিলাম। ফলে চালটা এরকম হঠাৎ করে নিঃশেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিভাবে হওয়া সম্ভব? যদিও আমরা নিউজে শুনছিলাম যে একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা চলছে, সেটিও আদৌ সম্ভব কিনা, মানে সার্বিক পরিস্থিতিটা কিভাবে দেখছেন?
থ্যাংক ইউ আপনাকে। আসলে বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে বাংলাদেশের জন্য। আমি বলবো এটা একটা বড় সংকট। আপনারা জানেন এপ্রিল থেকে আমাদের দেশে যে বন্যা, আমাদের দেশের পূর্ব উত্তর অঞ্চলে যে বন্যা, তার ফলে আমাদের আশঙ্কা করা হয়েছে সেখানে প্রায় 7 লাখ মেট্রিক টন চাউল সেখানে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। উপরন্তু আমাদের দেশে যে রিসেন্ট কিছু ডিজিজের কারণে, বিশেষ করে রাইস ব্লাস্ট যে ডিজিজ, তার কারণে একটা শঙ্কা দেখা দিয়েছে যে আমাদের প্রোডাকশনে একটা বড় ধরনের ফল হওয়ার সম্ভাবনা আছে। সেই প্রেক্ষিতে আমরা দেখলাম গত মাসে সরকার ঘোষণা দিলেন যে 6 লক্ষ মেট্রিক টন চাউল আমদানি করা হবে G2Gর মাধ্যমে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে। তার পেছনে যুক্তি হিসেবে দেখালেন যে দেশে প্রায় 15 লাখ মেট্রিক টন চালের ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে যেহেতু আমাদের আভ্যন্তরীণ মার্কেটে চালের বাজার অত্যন্ত চড়া হয়ে গেছে, দাম অত্যন্ত বেড়ে গেছে। আমি যদি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলি, টিসিবি রিপোর্ট অনুযায়ী যে গত বছর এই সময় চেয়ে এই মুহূর্তে 47 থেকে 50% চালের দাম বেশি। তো সেটা একটা সরকারের জন্য বড় সংকট আমি বলবো। কারণ হচ্ছে যে আমাদের দেশে যেখানে 31% বা 32% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, তো সেখানে তাদের ইনকামের একটা বড় অংশ যায় এই চালের পেছনে বা ফুড গ্রেইনের পেছনে। তো এটা যদি বেড়ে যায় তাহলে তাদের একেবারে পেটে আমি বলবো যে তাদের দারুণ একটা সংকটের মুখোমুখি হতে হবে। তো সেটা বিবেচনায় রেখেই সরকার হয়তো এই পদক্ষেপটা নিয়েছে। তবে এটা নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে সেটা কি আসলে সত্য নাকি এটা একটা কাল্পনিক একটা বিষয়। যে অভিযোগটা আমরা রিপোর্ট থেকে দেখলাম যে সরকারের একটা উপর লেভেলে এক ধরনের সিন্ডিকেশনের প্রভাব আছে কিনা। এটা আমরা জানি যে একটা পুঁজিবাদী সবসময় ব্যবসায়ীদের সাথে একটা সরকারের একটা লিয়াজও থাকে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে সেক্ষেত্রে সেই সম্পর্কটা অনেকটাই ব্যালান্সিং হয়। তবে অনেক ক্ষেত্রে যদি সেখানে সুশাসনের অভাব থাকে সেক্ষেত্রে ব্যালেন্সটা অনেকটা ইমব্যালেন্সে টার্ন নিতে পারে। সেক্ষেত্রে হয়তো সরকারের তার উপরে আমরা আসলে যে বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন সেটি হচ্ছে যে চালের এই সংকটটা হঠাৎ করে হয়েছে কিনা, বাংলাদেশের উৎপাদন পরিস্থিতি আসলে এতটা ইন্ডিকেট করে না যে বাংলাদেশের চালের এই মানে আজকে যে সংকটের কথা বলা হচ্ছে। কারণ আমরা গত কয়েক বছর যাবতই কিন্তু সারপ্লাস ছিলাম এবং যথেষ্ট মজুদ ছিল বলে সরকার থেকে জানানো হয়েছে। ফলে কোনো একটা জায়গায় কিন্তু একটা ঘাপলা হচ্ছে, হয় সরকারের মজুদের যে পরিস্থিতি জানানো হয়েছে সেটাতে যথাযথ মজুদের রিফ্লেকশন ছিল না। সব মিলিয়ে এই জিনিসগুলি আসলে অনুসন্ধান করা প্রয়োজন কিনা। জি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে এটা ঠিক যে সরকার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সেটা আসলে বাজার থেকে সেই চালের মজুদ বাড়াতে পারেনি। ফলে আপনার চালের মজুদ দেখবেন যে লাস্ট 10 ইয়ার্সে একেবারে লোয়েস্ট রেকর্ডে পৌঁছেছে। এটা ডেফিনেটলি সংকট। এখন কেন এই সংকটটা তৈরি হচ্ছে সেটা একটা প্রশ্ন আসলে। তো এখানে সরকার দোষারোপ করছে যে এক ধরনের যারা চাল মালিক তাদের একটা সিন্ডিকেশন, এর ফলে এইটা তারা কৃত্রিমভাবে বাজারে সংকট সাপ্লাইয়ের একটা ক্রাইসিস তৈরি করছে। তা আমি এর সাথে পুরোপুরি একমত নয়। এই কারণে যে আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রী চাইলে কোনো সংকট মোকাবেলা করা যায় না, এটা বোধহয় বিশ্বাসযোগ্য নয়। সেখানে কেন এই বিষয়টা উপর লেভেল থেকে ট্যাকল করা হচ্ছে না? যে এখানে তারা কি এত প্রভাবশালী সিন্ডিকেট যে তাদেরকে এখানে এটাকে করা যাচ্ছে না, যে তাদের এইটাকে মেনটেন করা যাচ্ছে না, নাকি এটা একটা কৃত্রিম সংকট দেখিয়ে এখানে আমরা সরকার দেখলাম খুব দ্রুত এখানে পদক্ষেপ নিলেন G2G এর মাধ্যমে বাইরে থেকে চাল আমদানি, এবং সরকার সেখানে প্রাইভেট সেক্টরকে একেবারে কিন্তু তারা বললেন না, প্রাইভেট সেক্টরে যে 28% আমাদের ডিউটি ছিল ইম্পোর্ট ডিউটি সেটা অক্ষুণ্ণ রাখলেন। আবার আপনি দেখেন এই রিসেন্টলি আবার এই ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিলেন। এই যে সরকারের হঠাৎ ডিসিশন চেঞ্জ, এটা আমার কাছে একটু সন্দেহ মনে হয়। আবার যে মন্ত্রণালয় নিয়ে কথা উঠছে সেটা নিয়ে আসলে যৌক্তিক যে সেটা ওঠাটা প্রাসঙ্গিক, কারণ এর আগে আমরা দেখলাম যে সেখানে সেই মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু গম বাংলাদেশে আমদানি করা হয়, সেটা অত্যন্ত নিম্নমানের, এবং সেখানে একটা কমিশন বাণিজ্যের প্রসঙ্গ উঠেই যায় আসলে। তবে সেটা যৌক্তিক এবং কতটা সত্য বা কতটা কাল্পনিক সেটা আসলে সময় আসলে বোঝা যাবে। আমি যেটা মনে করি যে সরকারের এই যে পদক্ষেপটা, যে তারা দেরিতে হলেও পদক্ষেপটা নিলে যে প্রাইভেট সেক্টরে তারা এই মুহূর্তে আপনারা জানেন ডিউটি ইম্পোর্ট কমিয়ে দিয়েছে, আবার এলসি শূন্য মার্জিনে আপনি বাইরে থেকে চাল আমদানি করা হবে, এটা বোধহয় আরও আগে করলে এই ক্রাইসিসটা এতটা ঘনীভূত হতো না। আর যেটা বলা হচ্ছে যে চাল মালিকরা কল মালিকরা যারা এটা কৃত্রিম সংকট করছে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করেন নতুন আর একটা ক্রাইসিস। এবং সেই ক্ষেত্রে অবশ্যই সরকারের ব্যবস্থা নেওয়া দরকার কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে থাকে। ডক্টর ফরিদ খান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। Editor speaking in Charlotte.
রাঙামাটিতে ত্রাণ বিতরণে ব্যাপক তৎপরতা সত্ত্বেও আছে নানা অভিযোগ। সর্বস্ব হারিয়েও ত্রাণ না পাওয়ার অভিযোগে তুলছেন অনেকে। আছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাপড়ের অভাব। পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা না থাকায় কিছু সমস্যা হচ্ছে বলছে প্রশাসন। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা। হিমেল, জানতে চাই যে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেই অভিযোগগুলি আসলে কিরকম এবং যা ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটি কি, সেখানে প্রশাসন এবং প্রশাসনের বাইরে অন্যরা কারা কাজ করছে? জি জানতে আপনি যেমনটা বলছেন সেটা হচ্ছে যে এটা অভিযোগগুলো যে সত্যতা নাই ঠিক নয়, আসলে অভিযোগগুলোর সত্যতা আমরা পেয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই যে ত্রাণ কার্যক্রম চলা হচ্ছে সেটার মধ্যে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ যে তালিকাটা, ক্ষয়ক্ষতির তালিকাটা, সেটা এখনো নির্ধারণ করা যায় নাই। যেমন গত পরশু ক্ষয়ক্ষতির তালিকার মধ্যে ছিল যে 120 জন, 118 জন, সেটা বেড়ে দাঁড়িয়েছে 120 18 থেকে 20 গেছে। কারণ পরিবারের সংখ্যা যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তাদের সংখ্যা গত পরশু ছিল 685 পরিবার, আর আজকে আমাদের যে তথ্য সেটা হচ্ছে 744টি পরিবার। তো এটা একটা বিষয় যে ঘটনার পর থেকে কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে খাবার এবং চিকিৎসাটা এখনো ভালোভাবে চলছে, কিন্তু যারা সেই আশ্রয় কেন্দ্রে যারা প্রণয়ন করছে কারা নির্ধারণ করছে যে ক্ষতিগ্রস্ত পরিবার কোনগুলো? সেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটা ক্ষতির নিরূপণটা করা হচ্ছে, এবং যে পৌরসভা, রাঙ্গামাটির ক্ষেত্রে পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদটা কাজ করতেছে। তো একটা বিষয় যে মূল যে সমস্যাটা দেখা সেটা হচ্ছে যে গত কয়েকদিনের মধ্যে অনেক পরিবার কিন্তু আশ্রয় আছে, তারা মনে করছিল যে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আসলে এখন বর্তমানে যেভাবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষ এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসতেছে, তো যার কারণে তালিকাটা এখনো বাড়তেছে। ত্রাণ সামগ্রী হিসেবে কি জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেটা যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে কিনা? ত্রাণের বিষয়টা আমরা যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমানে তাদের কাছে গত পরশু 200 মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে, আর 3 দেওয়া হয়েছে 500 বান্ডিল, আর টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু যে তিনের কথা, 3 কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয় নাই, এবং চাউলও কিন্তু বিতরণ করা হচ্ছে না। সেটা তার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু এই মুহূর্তে তাদেরকে যে 3 গুলো দেওয়া হলে সেক্ষেত্রে তারা আবার ঝুঁকিপূর্ণ স্থানে তারা ঘর নির্মাণ করবে। প্লাস আরেকটা যে তারা খাবারের যে বিষয়টা, চাউল যদি বিতরণ করা হলে সেক্ষেত্রে তাদের রাখার পর্যন্ত জায়গা নেই, যার কারণে চাউল বিতরণটাও কিন্তু বন্ধ আছে, শুধুমাত্র খাবার আর চিকিৎসাটা দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় যেটা আমি অনুভব করেছিলাম যে প্রয়োজনীয় যে কাপড়, বাচ্চাদের জন্য যে গরম কাপড়, মশারি, যে প্রয়োজনীয় যে গামছা, শাড়ি, আদিবাসী যারা মেয়ে তাদের পেলুন, আসলে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা এখনো দেখতে পাই নাই। আমি আজকে সকালে সন্ধ্যায় অনেক কেন্দ্রে করেছি, তাদের যে একটা অভিযোগ আমরা খাবারটা পাচ্ছি, তার কোনো অসুবিধা, কিন্তু যে প্রয়োজনীয় যেগুলো নিতান্ত প্রয়োজন। হিমেল চাকমা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।